আপনার পিসির সিপিইউতে কয়টা কোর আছে? 6টা, 8টা, 12টা কিংবা 16টা? কেমন হতো যদি একটা সিস্টেমে টোটাল 128টা কোর থাকতো, 256টা থ্রেড থাকতো? আমাদের জার্নিটা শুরু হয়েছিল বাসাবাড়ি এবং কনজিউমার লেভেলের গেমিং পিসি, টুকটাক প্রফেশনাল পিসি এইগুলো বিল্ড করে করে দীর্ঘ বছরের পথ চলায় আজকে আমরা বিল্ড করতে যাচ্ছি একটা 128 কোরের সিস্টেম। এবং বাংলাদেশের অন্যতম বড় শিক্ষা প্রতিষ্ঠান চুয়েট বা চিটাগং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির জন্য, তাদের স্পেসিফিক্যালি বলতে গেলে ফিজিক্স ডিপার্টমেন্টের জন্য, ফিজিক্স ডিপার্টমেন্টে অনেক হেভি কম্পিউটেশনাল পাওয়ার দরকার হয় এবং কিছু কিছু ক্ষেত্রে সিমুলেশনের ব্যাপারও থাকে। তো সিমুলেশনগুলো যেখানে ফিজিক্সে ফিজ এক্স ব্যবহার করা হয় সেগুলো আমরা এনভিডিয়া গ্রাফিক্স কার্ডগুলো প্রেফার করি, কিন্তু এই সিস্টেমটা সেটা ব্যবহৃত হবে না। এটা শুধুমাত্র অ্যালগোরিদমগুলো সলভ করার জন্য। এর জন্য এখানে দরকার আমাদের যথেষ্ট পাওয়ারফুল সিপিইউ এবং প্রচুর পরিমাণে ভোলাটাইল মেমোরি। তো এগুলো নিয়ে কি তৈরি করা যায় এবং কেমন পিসি এইসব কাজে ব্যবহৃত হবে চলুন দেখা যাক। আপনাদের সাথে আছে মনোজামান, আপনারা দেখছেন পিসি হেল্পলাইন বাংলাদেশ। বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সিপিইউ হচ্ছে 5600 প্রসেসরটা। আমার মনে হয় যারা ভিডিও দেখছেন তাদের মধ্যে অনেকেই এটা ব্যবহার করে থাকেন। এই সিপিইউটার মধ্যে আছে 6টা কোর, 12টা থ্রেড, AMD 5000 সিরিজের সিপিইউ এবং দামের দিক থেকে খুবই অ্যাফোর্ডেবল। এটা বিভিন্ন সময়ে মার্কেটের চাহিদা এবং যোগানের সাথে সামঞ্জস্য রেখে 12,000 থেকে শুরু করে 17,000 টাকা, কেউ কেউ অনেক আগে 20-30 হাজার টাকা দিয়েও কিনেছেন। নর্মালাইজড প্রাইস হচ্ছে 15,000 আশেপাশে বলতে পারেন। তো 6 কোরটা কেন বললাম, যাতে আপনারা একটু কম্পারিজনটা বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি এপিক মানে এমডির একটা প্রফেশনাল এন্টারপ্রাইজ সিরিজ, এপিকের 7000 সিরিজের 64 কোর সিপিইউ এখানে দুইটা ব্যবহার করা হচ্ছে। এমডি এবং ইন্টেল দুইটাই অনেক পুরানো দুইটা কোম্পানি, কিন্তু ইন্টেল 2020 সাল পর্যন্ত এমনভাবে রাজত্ব করেছে যে এমডিকে খুঁজেই পাওয়া যায় না। কিন্তু 18 সালের পর থেকে এমডি নতুনভাবে কাছা দিয়ে নামে, মানে খুব ওয়েল প্রিপেয়ার্ড হয়ে বিজনেসে নামে এবং নিত্য নতুন টেকনোলজি নিয়ে আসে। স্পেশালি তাদের একটা স্ট্রং জোন ছিল প্রচুর পরিমাণে কোর থ্রেড পুশ করা। এখন এমডির সিপিইউ লাইনআপগুলোর দিকে যদি আমরা তাকাই, আপনি যদি রাইজেন ইউজার হন তাহলে বুঝবেন যে রাইজেন হচ্ছে কনজিউমার লাইনআপ। তারপরে যদি আমরা একটু সেমি প্রো লেভেলে যাই তাহলে আপনি দেখবেন এইচইডিটি বা থ্রেড রিপার হিসেবে যেটা খুব বেশি প্রচলিত। এরপরে যদি এন্টারপ্রাইজ গ্রেডে আপনি চলে আসেন তাইলে আপনি পাবেন হচ্ছে এপিক। তো এইখানে ব্যবহার হচ্ছে AMD এপিক 7000 সিরিজের দুইটা সিপিইউ, একটা 64 কোর, দুইটা সিপিইউতে হচ্ছে টোটাল 128 কোর। এবং যেহেতু হাইপার থ্রেডিং আছে, সো টোটাল এক্সেসেবল থ্রেড হচ্ছে 256। এইবার 5600G ইউজার যারা রয়েছেন তারা ভেবে আনন্দ পেতে পারেন যে AMDর কাছে এই ধরনের পাওয়ারফুল সিপিইউ আছে। ইভেন একটা সিপিইউর মধ্যে 128 কোর আমরা কিছুদিন আগে বিল্ড করেছিলাম। আবার দুঃখ পেতে পারেন এই ভেবে যে একটা ভালো প্রফেশনাল লেভেলে না যাওয়া পর্যন্ত বা একটা ভালো ইউনিভার্সিটিতে না গেলে পরে আপনি এই ধরনের সিস্টেম অ্যাক্সেস করতে পারবেন না, কারণ এগুলোর দাম যেমন বেশি তেমনি এগুলো সংগ্রহ করাও যথেষ্ট ডিফিকাল্ট। এবং সংগ্রহ করা, বিল্ড করা এবং আপনার কাজের জন্য এটাকে ব্যবহার করা, ইটস এ লং প্রসেস। চুয়েটকে ধন্যবাদ দিতে হয় পৃথিবীর সাথে তাল মিলিয়ে এই ধরনের একটা সিস্টেম বিল্ড করার জন্য, যেটা একদমই কাটিং এজ বা বলতে পারেন যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। আমরা অনেকে ক্যাশ নিয়ে কথা বলি, সিপিইউতে ক্যাশ থাকে, যেমন রাইজেন লাইনআপে 9950X3D2 লেটেস্ট রাইজেন যেটা লঞ্চ করেছে এমডি, সেইটাই ডুয়াল ক্যাশে আপনার X3D2 নাম দিয়ে আসতেছে 208 মেগাবাইট। আর এইখানে একটা সিপিইউতে L3 ক্যাশ আছে 256 মেগাবাইট, দুইটা সিপিইউতে 512 মেগাবাইট। এখন এই ক্যাশ মেমোরি সাইজে অনেক কম শোনায়। অনেকে বলবেন যে ভাই আমার হার্ড ড্রাইভে তো 2 টেরাবাইট স্পেস আছে। আপনার হার্ড ড্রাইভের 2 টেরাবাইট আর এই ক্যাশের 512 MB ইজ নট সেম ব্রাদার, কারণ এইটা হচ্ছে সিপিইউর প্রসেসিং ইউনিটের সবচেয়ে কাছে অবস্থিত মেমোরি, যে কারণে এইটার কমিউনিকেশন ফাস্টার। তো এই কারণে ক্যাশ মেমোরি অনেক ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তবে এই ভেবে আবার ভুল করবেন না যে বাংলাদেশের আগানে বাগানে বিভিন্ন দোকানে গেলে পরে ক্যাশ মেমোরি নিয়ে কথা বলা হয়। আপনার জন্য রয়েছে ইন্টেল 6 জেনারেশনের সিপিইউ যার ক্যাশ মেমোরি হচ্ছে হুপিং 4 মেগাবাইট। এই ধরনের ভুলের আক্রান্ত হবেন না। অবশ্য এখনকার জেনারেশন আসলে এই ধরনের ভুলগুলো খুব একটা করে এমনটাও না, যারা করে তাদের নিয়ে আমরা কথা না বলি, চেষ্টা করবেন না করার জন্য। এখন চ্যাট জিপিটি আছে, অন্যান্য আরো চ্যাটবোট আছে, সো তথ্য সংগ্রহ করার স্পেস বা স্কোপ কিন্তু অনেক বাড়ছে। এই সিপিইউগুলোর দাম হচ্ছে অ্যাভারেজে 2 লাখ টাকার মতো, দুইটা সিপিইউতে 4 লাখ টাকার মতো। আমরা যে মাদারবোর্ডটা ব্যবহার করেছি এপিক সিরিজের সিপিইউর জন্য, এই বোর্ডটার বেশ কয়েকটা ফর্ম ফ্যাক্টর বেশ কয়েকটা জেনারেশনে আসে। যদি আমরা ফর্ম ফ্যাক্টরের কথা বলি, সকেট হচ্ছে সব SP3, এমনি 7000 সিরিজের জন্য SP3 সকেটে। আপনার সিঙ্গেল সিপিইউর জন্য আসে সিঙ্গেল সকেট, বা দুইটা সিপিইউর জন্য ডুয়াল সকেট আসে। ওয়ার্কস্টেশন ভার্সন আসে যেটা আপনার সিপিইউর মধ্যে HPC হিসেবে আপনি ইউজ করতে পারবেন, অথবা আপনি এটা সার্ভারের বোর্ড হিসেবে আসে, সেটা সার্ভার র্যাকের মধ্যে ব্যবহার করতে পারবেন। PCI ভার্সন অনুযায়ী এটার আবার
আবার কয়েকটা ভ্যারিয়েন্ট আসে, যেমন জেন 3, জেন 4। আবার যদি অনবোর্ড নিকের কথা আমরা বলি, এটা আপনার 1 Gbps, 10 Gbps এরকম একটা ভেরিয়েশনও আসে। আমরা এখানে যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে PCI জেন 4 এবং এটার মধ্যে দুইটা সকেট আছে। এটা হচ্ছে একটা ওয়ার্ক স্টেশন ভেরিয়েন্ট, সো একটা কম্পিউটার ডেস্কটপের কেসের মধ্যে এটা খুব আরামসে বসে যায় এবং মোটামুটি প্রপারলি সেট আপ করা যায়, সো দ্যাট আপনার একটা আলাদা র্যাকের প্রয়োজন পড়ছে না। আর কানেক্টিভিটির জন্য এই জেন 4 বোর্ডটার মধ্যে রয়েছে ব্রডকমের গিগাবিট নিক না বলে বলা ভালো যে এখানে দুইটা আপনি ইথারনেট পোর্ট পাবেন, দুইটি হচ্ছে গিগাবিট। এই বোর্ডটার দাম হচ্ছে 2,65,000 টাকার আশেপাশে। এই মাদারবোর্ডগুলোর প্রাইস কিছুটা ওয়ারেন্টির উপর ডিপেন্ড করে, যেহেতু এন্টারপ্রাইজ গ্রেডের একটা প্রোডাক্ট। আপনি চাইলে সুপার মাইক্রো থেকে এটা 5 বছর ওয়ারেন্টি দিয়েও আনতে পারবেন, সেক্ষেত্রে আপনার দাম একরকম পড়বে। 3 বছর ওয়ারেন্টিতে দাম আবার আরেক রকম পড়বে। এটা রয়েছে 3 বছরের ওয়ারেন্টি। সিস্টেম ড্রাইভ হিসেবে ব্যবহার করা হচ্ছে কিংস্টন KC3000 এর 1 TB। এটাকে দুইটা পার্টিশন করা হয়েছে, তারপরে এটার মধ্যে ডুয়াল বুট সেট আপ করা হয়েছে দুইটা ডিফারেন্ট ওয়েস। একটা হচ্ছে উইন্ডোজ 10 ওয়ার্কস্টেশন এডিশন, আর একটা হচ্ছে উবুন্টু LTS। তো এটা দরকার অনুযায়ী তারা সোয়াপ করে ব্যবহার করতে পারবেন। ল্যাবের ভিতরে যেহেতু এটা ব্যবহার হবে, সো দুইটারই ডিফারেন্ট ইউজ কেস রয়েছে। 1 টেরাবাইটের KC3000 এর দাম একসময় ছিল 10,000 টাকার আশেপাশে, এটার দামটা বাড়তে বাড়তে এখন 20,000 টাকা পার হয়ে গিয়েছে। যে কোনো ভিডিওতে এটার কংক্রিট বা স্পেসিফিক দাম বলা এই মুহূর্তে খুব কঠিন হয়ে গিয়েছে, কারণ আমরা বলি আর হয় আর নতুন যে লট আসে সেটার দাম হয় বেশি, আর যারা অনেক আগে কাঁথার নিচে বা তোষকের নিচে SSD গুলো লুকিয়ে রেখেছিলেন তারা হঠাৎ করে বের করে বলেন না দাম তো 5,000 কমাই দিলাম। না, যেটা 5,000 টাকা কমানো হয়েছে ওটার দাম ছিল 10,000 টাকা, ওটা এখনো 5,000 টাকা বেশি আছে। এনিওয়ে, দ্যাটস হাউ ইট ইজ, দ্যাটস হাউ বাংলাদেশ মার্কেট ওয়ার্কস। র্যামের কথা আর কি বলবো, র্যামের বাজার কি অবস্থা মোটামুটি আপনারা ধারণা রাখেন যারা পিসি ইন্ডাস্ট্রি সম্পর্কে নিয়মিত তথ্য পান। র্যামের দাম এখন আকাশ ছোঁয়া এবং এটা অ্যাফোর্ড করা খুব ডিফিকাল্ট। এই ধরনের সিস্টেম প্রচুর পরিমাণে মেমোরি দরকার হয়। আমাদের প্ল্যান ছিল এটাকে 1 TB পর্যন্ত এক্সপ্যান্ড করা, কিন্তু বাজেট অ্যাভেবিলিটির মধ্যে সমন্বয় ঘটানো সম্ভব হয় নাই। এখানে 512 গিগাবাইটের টোটাল মেমোরি রয়েছে। 64 GB কিটের এক্সপেকটেশন ছিল, কিন্তু রিয়েলিটিতে এসেছে 32 GB 2933 MTS এর 16টা স্টিক SK হাইনিক্সের। এগুলোর দাম হচ্ছে 28 থেকে 30,000 টাকার মতো এই মুহূর্তে, যদিও এই মার্কেটটা খুবই আনস্টেবল, দাম এইবারে এই কমে। স্পেশালি ওল্ড স্টক এবং নিউ স্টকের একটা ক্যাচাল এখানে রয়েছে। তো এইখানে 1 TB র্যাম দিতে পারলে এটা ফিউচার প্রুফ হতো, কিন্তু এই মুহূর্তে সেটা পসিবল হয় নাই। আবার 64 GB স্টিকের দাম এতই বেশি যে এখানে যদি 8টা 64 GB স্টিকও ব্যবহার করা হতো তাইলে আপনার এটাকে পরবর্তীতে 16টায় এক্সপ্যান্ড করার সুযোগ থাকতো, যেটাও সম্ভব হয় না জাস্ট বিকজ অফ প্রাইস। মেমোরি প্রাইসের কারণে এটার দাম অলমোস্ট ডাবল হয়ে যায় শুধুমাত্র 64 GB কিটে গেলে পরে। সিঙ্গেল স্টিক এক একটা 64 GBর দাম পরে অলমোস্ট 85,000 টাকার মতো। তো যাই হোক, এই হচ্ছে এটা অবস্থা। 512 জিবিও খুব কম না, অনেকের সিস্টেমের থেকে অনেক অনেক গুণ বেশি। 90% সিস্টেম থেকে 16 গুণ বেশি অথবা 32 গুণও বেশি হতে পারে। থ্রেডরিপারের জায়গায় আমরা এপিক ব্যবহার করার একটা বড় রিজন হচ্ছে যে এটা কুলিং এফিসিয়েন্সি। থ্রেডরিপারের সিপিইউগুলো বানানো হয় মানে প্রো সেমি প্রো গ্রেডের ইউজারদের জন্য বা ওয়ার্ক এনভায়রনমেন্টের জন্য, এবং এইগুলা কুল করা খুব ডিফিকাল্ট। আপনারা থ্রেডরিপার নতুন যেটা লঞ্চ হয়েছে লাইনাসের ভিডিও যদি দেখে থাকেন দেখবেন যে লিকুইড কুলিং করেও কাস্টম লুপ দিয়ে এটাকে ঠান্ডা করা যাচ্ছে না। সেইখানে এপিক 7000 সিরিজের এই সিপিইউগুলোকে আমরা ঠান্ডা করে রাখতেছি অলমোস্ট 50 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সেখানে থ্রেডরিপার আমরা এর আগে যেটা বিল্ড করেছিলাম প্রায় 6 মাস আগে,
সেটার টেম্পারেচার থার্মালটেকের লিকুইড কুলার দিয়েও, যেটা SP3 সকেটের জন্য স্পেশালি মেড, আমরা কিন্তু 100-এর কাছাকাছি প্রায় হিট করতেছিলাম এবং প্রচুর পরিমাণে বটল নেক আমরা দেখতে পেয়েছি। তো যাই হোক, এইখানে আমরা আর্কটিকের যে এয়ার কুলার রয়েছে আর্কটিক 4UM, এই কুলারগুলোর দামও কিন্তু যথেষ্ট রিজনেবল, মাত্র 6,500 টাকা। এইটার দুইটা কুলার আমরা দুইটা সিস্টেমে ব্যবহার করেছি এবং ম্যাক্স টেম্পারেচার আমরা সোফা রেকর্ড করেছি 55। এখন অনেকেই বলতে পারেন যে থ্রেডরিপারের টেম্পারেচার এত বেশি হওয়ার আসলে সায়েন্সটা কি? সায়েন্সটা হচ্ছে থ্রেডরিপার যেহেতু কিছুটা সেমি কনজিউমার সেমি প্রো লেভেলের জন্য আসে, এই জন্য এটার ক্লক স্পিড বেশি। এই পরিমাণ ক্লক স্পিডে এতগুলো কোর যখন পুশ করে, ডেফিনেটলি সিপির সিসিডি গুলার টেম্পারেচার বেশি হবে এবং সেই টেম্পারেচার এত স্মল স্পেসে কভার করার জন্য খুব স্পেশাল মানের কুলিং সিস্টেম দরকার। কিন্তু থ্রেডরিপারের সাথে কম্পেয়ার করলে পরে এপিকগুলো বানানোই হয় এইভাবে, যেটা ক্লক স্পিড একটা স্টেবল মাত্রা পর্যন্তই উঠানো হয় এবং সেক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশ এপিক সিপিগুলোর ক্লক স্পিড থ্রেডরিপার থেকে বেশ খানিকটা কম। কিন্তু সেইখানেও লক্ষ্যটা হচ্ছে যে একটা নির্দিষ্ট কোর কাউন্টে একটা নির্দিষ্ট ক্লক স্পিড দিয়ে স্টেবল একটা সিস্টেমকে বছরের পর বছর রান করা। এই কারণে জিওনের ক্লক স্পিডও আপনি দেখবেন কম। ইন্টেলের যে এইচডিডি প্ল্যাটফর্ম রয়েছে তার থেকে অনেক বেশি স্টেবল জিওন, তেমনি এএমডির এপিক প্রসেসরগুলোও কিন্তু কম্পারেটিভলি থ্রেডরিপারের থেকে অনেক বেশি স্টেবল এবং কিছুটা লেসার ক্লক স্পিডে অনেক বেশি স্টেবিলিটি প্রোভাইড করে। এই ধরনের সিস্টেমগুলো আসলে অনেক টাইপের কেস ব্যবহার করা যায়, তবে রেকমেন্ডেড হচ্ছে ফুল টাওয়ার কেস ব্যবহার করা। তবে আমরা একটা কম্প্যাক্ট সিস্টেম তৈরি করার জন্য অ্যাসুস A31 ব্যবহার করছি। এই কেসটার দাম হচ্ছে মাত্র 8,500 টাকা। অ্যাসুসের একটা কেস 8,500 টাকায় পাওয়া এই ধরনের ব্র্যান্ডের একটা কেস একটা অন্যরকম ব্যাপার স্যাপার। ফুল টাওয়ার কেস কিনতে গেলে অবশ্যই 20,000 টাকার আশেপাশে চলে যায়। তবে এই ধরনের একটা কেসে ব্যবহার করার কারণে যেটা হয়েছে, সিস্টেমটা অনেক কম্প্যাক্ট এবং ক্লিন লাগতেছে। তবে এই ডেস্কটপ কেসগুলোয় বড় যে ইস্যুটা সেটা হচ্ছে এই ধরনের মাদারবোর্ডগুলো ফুল কভারেজ দেওয়ার মতো স্পেস অনেক সময় থাকে না। অনেক সময় দেখা যাবে আপনাকে কাস্টম ছিদ্র করে স্ট্যান্ড অফ বসায় নিতে হইতেছে। অনেক সময় দেখা যায় যে এটা ছাড়া অনেক কেসে হয়ে যায়, তবে সেটা রেয়ার কেস। এইসব কাজের জন্য আমাদের সার্ভার বিল্ডার বাংলাদেশ দীর্ঘদিন ধরে কাজ করার কারণে বলতে পারেন মোটামুটি এক্সপিরিয়েন্স। তো এই কেসটার মধ্যে মোটামুটি ভালোভাবেই বসে গেছে। একটা সমস্যা হচ্ছে এই কেসটা 8,500 হইলো, এর মধ্যে কোনো ফ্যান আসে না। যদিও ব্র্যান্ডের কেসে অনেকেই দেখা যায় অল্প দামের কেসগুলোয় ফ্যান দেয় না, ফ্যান অ্যাড করলে একটু দাম বেড়ে যায়। পরে আমরা আমাদের ভেন্ডির যে ফ্যানগুলো আছে এটার 6টা ব্যবহার করেছি, 2টা সেট। একটা সেটের দাম হচ্ছে 3200 টাকা করে। দুইটাই হচ্ছে সলিড কোর, একটা রিভার্স এবং একটা স্ট্যান্ডার্ড, 1800 RPM এবং 65 CFM এর মতো। RGB লাইটটা হয়তো এখানে না হইলেও চলতো, আমরা একটা সিঙ্গেল কালারের জন্য ফিক্স করে দিয়েছি। এই সিস্টেমটা এখন কোনো জিপিইউ নাই, তবে ফিজিক্সের পাশাপাশি যদি কখনো ফিজিক্সের সিমুলেশনগুলো করা হয় তখন একটা কার্ড এটা অ্যাড হইলেও হইতে পারে। মেবি একটা RTX Pro 4000 24GB কার্ড হইলে পরে আই থিঙ্ক এটার সাথে বেশ ভালো একটা ব্যালেন্স হয়ে যায়। তো সেই জন্য আমরা একটা পাওয়ার সাপ্লাই এখানে অ্যাড করছি, যেটা প্লাটিনাম রেটেড পাওয়ার সাপ্লাই অবশ্যই অ্যাড করাই লাগতো, কারণ একটা স্টেবিলিটির ব্যাপার আছে, একটা এফিসিয়েন্সির ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে ফার্স্ট প্লেয়ার NGDP 1300 ওয়াট যেটা, সেটা ব্যবহার করা হয়েছে। চাইলে এটার মধ্যে একটা RTX Pro 4000 ব্যবহার করলে পরেও এই পাওয়ার সাপ্লাইতেই হয়ে যাবে। কিছুদিন আগে আমরা দেখেছি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ অর্থাৎ AIUB তাদের ইউনিভার্সিটির মধ্যে 40টা DGX Spark দিয়ে একটা AI ল্যাব সেট আপ করেছে। তো এই ধরনের হাই এন্ড সিস্টেমগুলো এখন বাংলাদেশের কর্পোরেট থেকে শুরু করে বাংলাদেশের বড় বড় কোম্পানি এবং ইউনিভার্সিটিগুলো স্টাবলিশ করতেছে। তো ভেরি সুন আমরা আমাদের এডুকেশন সিস্টেমে একটা রেভলিউশন দেখতে পারবো। চুয়েটের জন্য এই প্রজেক্টটা করতে পেরে আমরা যথেষ্ট আনন্দিত এবং উই ফেল্ট গ্রেট। তো দেখা যাক সামনে এই ধরনের আর কি বিল্ড করা যায়, এবং চুয়েটের জন্য আমরা একটা এন্টায়ার ল্যাব সেট আপ করার ট্রাই করতেছি। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আল্লাহ হাফেজ।